ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমাদের একটি নতুন টপিক নিয়ে চলে এলাম। সেই টপিকটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর গঠন তত্ত্ব, অর্থাৎ রাদারফোর্ডস থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার। তো রাদারফোর্ডের এই থিওরিটি আজকে আমরা এই ক্লাসের মধ্যে আমরা কী করব, লার্ন করব। তো চলো, তার আগে আমরা কতগুলো জিনিস একটু জেনে নিই। দেখো, এই এক্সপেরিমেন্টটি রাদারফোর্ড করার আগেই অলরেডি ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু তখনও কোনো নিউট্রন আবিষ্কার হয়নি। অর্থাৎ এই ইলেকট্রন এবং প্রোটনগুলো কোনো পরমাণুর মধ্যে, অর্থাৎ এই পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলো কীরকমভাবে থাকবে, অর্থাৎ তাদের ওরিয়েন্টেশনটা কেমন হবে, তারা কিভাবে অবস্থান করবে, সেটিকেই স্যার রাদারফোর্ড 1911 একটি এক্সপেরিমেন্টের সাহায্যে ব্যাখ্যা করলেন। এই এক্সপেরিমেন্টটি কি রাদারফোর্ড থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার নামে আমাদের পরিচিত। অর্থাৎ তিনি যে মডেলটা একটা দিয়েছিলেন রাদারফোর্ড, সেটি হচ্ছে পরমাণুর নিউক্লিয় মডেল। অর্থাৎ পরমাণুর 1911 পরমাণুর একটা নিউক্লিয়ার মডেল তিনি একটা ইন্ট্রোডিউস করলেন। ওকে, অর্থাৎ তিনি যে এই মডেলটি ইন্ট্রোডিউস যে করলেন, সেটা কিসের উপর বেস করে, না সেটা হচ্ছে একটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের উপর বেস করে। ওকে, তো চলো তাহলে জানা যাক যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কি। অলরেডি আমি বোর্ডের মধ্যে একটা পিকচার ড্র করে রেখেছি, সেটা আমরা জানবো যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা কি। তাহলে তার আগে আমরা জেনে নেব যে যখন একটা কোনো এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট করার সময় আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। না, নাম্বার ওয়ান, একটা যখন এক্সপেরিমেন্ট হচ্ছে, সেই এক্সপেরিমেন্ট কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট যখন হয়ে গেল, তারপর আমাকে কি করতে হবে, অবজারভেশন করতে হবে, এবং দেন আমাকে করতে হবে কি, কনক্লুশন আসতে হবে। ঠিক একইভাবেই স্যার রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটি করার সময় তিনি কতগুলো অবজারভেশনও করেছিলেন এবং তারপর তিনি কতগুলো কনক্লুশনও টেনেছিলেন। যদিও পরবর্তীকালে রাদারফোর্ডের এই যে মডেল যেটা দিয়েছিলেন তিনি, এই যে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ রাদারফোর্ডের যে নিউক্লিয়ার যে মডেল, সেটা পরবর্তীকালে একটু এরর ধরা পড়লেও, কিন্তু যেহেতু প্রথম তিনি এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলি কীরকমভাবে থাকছে তার যে একটা বিস্তর ব্যাখ্যা দিলেন, সেটা তখন কিন্তু বিজ্ঞানী মহলে কিন্তু খুব সাড়া ফেলেছিল। কারণ কোনো জিনিস যখন প্রথম আবিষ্কার হচ্ছে, তাহলে ধরো তখন সেক্ষেত্রে কিন্তু একটা, সেটা ভুল হোক বা সঠিক হোক, যাই হোক না কেন, প্রথম ক্ষেত্রে খুব সাড়া ফেলেছিল। পরবর্তীকালে এই থিওরিটি এরর হলেও স্যার রাদারফোর্ডেরই আন্ডারে থাকা রিসার্চ করা তার স্টুডেন্ট স্যাডউইক, তিনি পরবর্তীকালে এটিকে ভুল বলে প্রমাণিত করেন এবং তিনি আর মডেলটাকে একটু রেকটিফাই করেন। সেটা আমরা পরবর্তীকালে আরও জানবো এই পুরো এক্সপেরিমেন্টটা পরে সেটা অনেক আনফোল্ড হয়ে যাবে। তো চলো আমাদের প্রথমে এক্সপেরিমেন্টটি জানা যাক, অর্থাৎ আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কী। সরি। তো এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান যেটা বলবো আমরা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে এই যে পুরো যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা এয়ার টাইটের মধ্যে করা হচ্ছে। অর্থাৎ দেখো, এয়ার টাইট কেন করা হচ্ছে, না এয়ার যদি থাকে, তাহলে সিস্টেমের মধ্যে যদি কোনো এয়ার থাকে, এর মধ্যে থাকা অনেক মেটাল আছে, সেটা এয়ারটা কী করে মেটালের সঙ্গে অনেক রিয়াকশান করে নিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কী করতে পারে, না সিস্টেমটা অনেকটা এরর হয়ে যেতে পারে। এই কারণের জন্য স্যার রাদারফোর্ড তিনি যখন এক্সপেরিমেন্টটি করলেন, সেটা একটি পুরোপুরিভাবে এয়ার টাইটের মধ্যে রেখে করেছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট তিনি নিয়েছিলেন। অর্থাৎ সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা কি, না সেটা হচ্ছে একটা 20 মাত্রার আইসোটোপ। ওকে, সেটি হচ্ছে 83, যার অ্যাটমিক নাম্বার 83 এবং তার মাস হচ্ছে 214। তো এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ 20 মাত্রার এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা কেন নিলেন, না সেখান থেকে কি করবে, না আলফা পার্টিকেলগুলো কি করতে পারবে, না সেখান থেকে ইমিট করতে পারবে। ওকে, তাহলে এখানে বিষয় হচ্ছে যে স্যার আলফা পার্টিকেলটা ইমিট করলো, এখানে বিটা বা গামা পার্টিকেল নিলে কি হতো না, মানে এরকম ধরনের কোনো সোর্স যদি হতো যে বিটা বা গামা পার্টিকেল এখান থেকে ইমিট করবে, হতো। কিন্তু রাদারফোর্ড কেন করলেন, না দেখলো যে আলফা পার্টিকেলের যে স্পিড, সেটা বিটা বা গামার থেকে অনেক বেশি হাই, এবং বিটা পার্টিকেলের স্পিড আলফার থেকে অনেক কম, এবং গামা তো অবশ্যই আমরা জানি যে সেটা হচ্ছে কি চার্জলেস। তো এই কারণের জন্যই আলফা পার্টিকেলটাকে কী করলো স্যার রাদারফোর্ড, তিনি এখানে এক্সপেরিমেন্ট করার জন্যই
অর্থাৎ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এমন একটা নিল যেখান থেকে আলফা পার্টিকেলটা কী করতে পারে, ইমিট করতে পারে, সেই জন্য বিসমাথের 83 আইসোটোপটাকে তিনি চুজ করলেন। ক্লিয়ার? নাম্বার 2। নাম্বার 3 অর্থাৎ তারপরের স্টেপেই তিনি একটি লেড পার্টিকেল নিলেন এবং সেই লেড পার্টিকেলটা কেমন না, সেখানে একটা হোল থাকবে। অর্থাৎ আলফা পার্টিকেলগুলো যখন এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থেকে যখন আলফা পার্টিকেলগুলো যখন ইমিট করবে, তখন পুরোপুরিভাবে লেড পার্টিকেলের পুরো অংশে ছড়িয়ে না পড়ে একটা পার্টিকুলারভাবে একটা হোলের মধ্যে দিয়ে গিয়ে সেটা যেন পরবর্তী স্টেপে গিয়ে সেটা পড়তে পারে, এই কারণের জন্য একটা ছোট্ট ক্ষুদ্র একটা হোল ওরিয়েন্টেড একটা লেড প্লেট একটা নেওয়া হলো। ক্লিয়ার? নাম্বার 3। নাম্বার 4, লেড প্লেটের পরেই একটা গোল্ড ফয়েল নেওয়া হলো। এই হচ্ছে একটি গোল্ড ফয়েল নেওয়া হলো। অর্থাৎ এই গোল্ড ফয়েলটা কেন নেওয়া হলো? এখানে তো গোল্ড ফয়েলের বদলেও তো অনেক বিভিন্ন ধরনের মেটাল আছে, লাইক দ্যাট লেড নেওয়া যেতে পারতো, লোহা নেওয়া যেতে পারতো। কেন এখানে গোল্ড ফয়েল নিলেন স্যার রাদারফোর্ড? কারণ গোল্ড ফয়েলটা হচ্ছে কি না, গোল্ড ফয়েলটা হচ্ছে প্রচণ্ড একটা ম্যালিয়েবল, একটা খুব সফট এবং প্রচণ্ড পরিমাণে একটা থিন এলিমেন্ট, যার মধ্যে দিয়ে খুব সহজেই পেনিট্রেট করে দিয়ে পরের যেহেতু খুব থিন, সেই কারণের জন্য এর মধ্যে দিয়ে খুব সহজে পেনিট্রেট করে যেতে পারবে। এই কারণের জন্যই কি হলো না, তিনি একটা গোল্ড ফয়েল নিলেন। অর্থাৎ আলফা পার্টিকেলগুলো কি হলো এখান থেকে, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা পার্টিকেলগুলো বেরোলো, লেড প্লেটের মধ্যে দিয়ে গিয়ে সেটা একটা গোল্ড ফয়েলের উপর পড়লো এবং গোল্ড ফয়েলের মধ্যে যখন পড়ার পর সেটা কি করলো, পুরোপুরিভাবে একদম বেরিয়ে গিয়ে পরের স্টেপে গিয়ে সে ছড়িয়ে পড়লো। এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 5 কি হচ্ছে না, এই গোল্ড প্লেটের পেছনেই একটা কি করা হলো না, একটা কয়েল আকৃতির, অর্থাৎ এটা একটা রাউন্ড শেপ জিঙ্ক সালফাইডের একটা স্ক্রিন লাগানো হলো। কেন? যখন গোল্ড ফয়েলকে পেনিট্রেট করে আলফা পার্টিকেলগুলো জিঙ্ক সালফাইডের উপর পড়বে, তখন সেখানে একটা উজ্জ্বল বিন্দু বা একটা সিন্টিলেশন দেখতে পাওয়া যাবে বা সিন্টিলেশন হবে। অর্থাৎ তখন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেখানে আলফা পার্টিকেলগুলো হিট করছে। ক্লিয়ার? তাহলে এই হলো পুরো প্রসেস। এবং তা সত্ত্বেও এখানে কি হলো না, যে গোল্ড ফয়েলটা যেখানে নেওয়া হলো আমাদের, এই গোল্ড ফয়েলের যে যেহেতু বললাম গোল্ড ফয়েলটা যেহেতু খুবই থিন, এই কারণের জন্য এটার যে উইথটা সেটা নিয়ার ইকুয়াল টু ধরে নেওয়া হয় 0.0004 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ 1 মিলিমিটারের থেকেও কম। কারণ এতটাই সেটা পাতলা যে পুরোপুরিভাবে আলফা পার্টিকেলটা ভেদ করে পুরোপুরিভাবে আলফা পার্টিকেলটা পেনিট্রেট করে পুরোপুরিভাবে যেন ছড়িয়ে যেতে পারে। ওকে, তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টটা দাঁড়ালো, রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করলো, তার যে সামারি যদি আমি করি সেটা এরকম হবে। তাহলে একটু রিক্যাপ করে নিই আমরা। নাম্বার 1, আলফা পার্টিকেল সোর্স ওরিয়েন্টেড একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নিল, তার নাম হচ্ছে বিসমাথ 83। সেখান থেকে আলফা পার্টিকেলটি বেরোলো, আলফা পার্টিকেলটি বেরিয়ে লেড প্লেটের একটা ছোট্ট একটা হোল ওরিয়েন্টেড লেড প্লেট নেওয়া হলো, যার মধ্যে থেকে আলফা পার্টিকেলটা বেরিয়ে একটা গোল্ড ফয়েলের ওপর পড়লো। গোল্ড ফয়েলের ওপর যখন পড়লো, গোল্ড ফয়েল থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে তার গোল্ড ফয়েলের পেছন দিকেই একটা জিঙ্ক সালফাইডের কোটিং দেওয়া একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের উপর গিয়ে পড়লো এবং দেখা গেল কি সেখানে যেখানে আমার আলফা পার্টিকেলগুলো পড়ছে সেখানে একটা উজ্জ্বল বিন্দু বা একটা সিন্টিলেশন তৈরি হচ্ছে। দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড তিনি এক্সপেরিমেন্টটা করলেন। বেশ, আই হোপ তোমাদের মাথায় প্রত্যেকে হয়তো আশা করি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে এক্সপেরিমেন্টটা কী হলো। 2 হচ্ছে কি, যখন এক্সপেরিমেন্ট হলো তখন তিনি নানারকম জিনিস কী করলো, অবজারভেশন করলো। দেখো, অবজারভেশনগুলো যখন পাওয়া গেল তখন খুব ভালো অবজারভেশন তিনি দেখতে পেলেন এবং তোমরা যদি একটু মাথা খাটাও তাহলে অনেকগুলো জিনিস তোমরা নিজেই বুঝতে পারবে যে কী এখানে অবজারভেশন দেখা গেল। দেখো, অবজারভেশনে রাদারফোর্ড তিনি প্রথমে যেটা দেখলেন যে নাম্বার 1 অবজারভেশন দেখলো রাদারফোর্ড দেখলো যে যখন আলফা পার্টিকেলগুলো গোল্ড ফয়েলকে পেনিট্রেট করে যখন
জিঙ্ক সালফাইডের স্কেনের মধ্যে যখন পড়ছে তখন ম্যাক্সিমাম আলফা কণায় কী করছে, পুরোপুরিভাবে স্ট্রেট বরাবর এসে, অর্থাৎ এই গোল্ড ফয়েলের উপর পড়ে পুরোপুরিভাবে স্ট্রেট বরাবর এসে এই জিঙ্ক সালফাইডের গায়ের উপর পড়ছে। এটা হচ্ছে নাম্বার 1, প্রথম অবজারভেশন তিনি করলেন। ওকে, নাম্বার টু কী হচ্ছে না, খুব অল্প সংখ্যক আলফা পার্টিকেল কী হচ্ছে না, খুব কম কোণ করে, অর্থাৎ যেটা স্ট্রেট লাইনভাবে যাচ্ছিল তার উপর বেস করেই খুব হালকা করে একটা খুব কম অ্যাঙ্গেল করে কিছু কিছু আলফা পার্টিকেল কী হচ্ছে এই জিঙ্ক সালফাইডের উপর গিয়ে পড়ছে। এটা 2 নম্বর, ক্লিয়ার। 3 নম্বর দেখা গেল যে খুবই অল্প, অর্থাৎ খুবই অল্প বলতে গেলে কত না, প্রায় 20,000-এর মধ্যে ধরে নিতে পারো একটি আলফা কণা কী হচ্ছে, সরি 20,000-এর মধ্যে একটি আলফা কণা এই গোল্ড ফয়েলটাকে পুরোপুরিভাবে পেনিট্রেট না পেরে সেটা আবার রিবাউন্স খেয়ে কী হচ্ছে সামনের দিকে ফিরে চলে আসছে। ওকে, এটি হচ্ছে 3 নম্বর তিনি এক্সপেরিমেন্ট দেখলো। অর্থাৎ বলা যেতে পারে যে তিনি কথাটা এরকমভাবে বললেন যে খুব অল্প সংখ্যক, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা কী হলো না 90 ডিগ্রি বা তার বেশি অথবা 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মতো অ্যাঙ্গেল করে কী হচ্ছে আলফা পার্টিকেলগুলো পুনরায় গোল্ড ফয়েলকে পেনিট্রেট না করতে পেরে আবার সেই সেম পথেই সে ফিরে চলে এলো। এটা 3 নম্বর অবজারভেশন তিনি করলেন। অর্থাৎ এক্সপেরিমেন্টও হলো, অবজারভেশনও পাওয়া গেল। এবার আমরা কি আসবো কনক্লুশন। তাহলে রাদারফোর্ড এবার তিনি এই পুরোপুরি এক্সপেরিমেন্ট এবং অবজারভেশন যখন করলেন তখন একটা কনক্লুশন টানলেন। কি কনক্লুশন বললেন না, কনক্লুশন তিনি যেটাই বললেন যে নাম্বার 1, দেখো কনক্লুশনটা খুব ভালো এবং কনক্লুশনটা খুব একটা খুব দুর্দান্ত একটা জিনিস তিনি এক্ষেত্রে আমি টানলেন। বলল যে নাম্বার 1, আলফা পার্টিকেলগুলো যখন কোনো পরমাণুর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন কি হচ্ছে না, ধরো আলফা পার্টিকেলগুলো যখন এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যখন পেনিট্রেট করে চলে গেল তখন ম্যাক্সিমামটাই কি হলো স্ট্রেট বরাবর চলে গেল। অর্থাৎ তিনি বললেন যে পরমাণুর বেশিরভাগ স্থানে কি হচ্ছে ফাঁকা। কেন? কারণ ধরো এই যে গোল্ড ফয়েল যেটা আমরা এখানে ড্র করেছি সেই গোল্ড ফয়েলটা অলরেডি আমরা বলেছি সেটা যেহেতু প্রচণ্ড পরিমাণে থিন, তার উইথটা প্রায় 0.00 অর্থাৎ 0.004 মিলিমিটার। অর্থাৎ বলা যেতে পারে যে তার এই গোল্ড ফয়েলগুলি ঠিক এইরকম করে একটা থিন লেয়ার নিয়ে তৈরি হয়ে আছে এবং মধ্যেখানে রয়েছে ধরো এগুলোর নিউক্লিয়াস। ওকে, এবার ধরো যখন আলফা পার্টিকেলটি যখন এই স্ট্রেট বরাবর যখন যাচ্ছে তখন কি হচ্ছে, দেখো এটার মিনিংটা আমি কি বলতে চাইছি যে নাম্বার 1 কি হলো না, যেহেতু আলফা পার্টিকেলটি কি হচ্ছে না গোল্ড ফয়েলটিকে পেনিট্রেট করে যখন পুরোপুরিভাবে যখন সোজাসুজি বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে যে পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। কারণটা কি? কারণ আমরা জানলাম যে যখন তিনি এক্সপেরিমেন্টটা করলেন সেখানে আমরা একটা অবজারভেশন পেয়েছিলাম যে 20,000-এর মধ্যে একটি আলফা কণা কী হচ্ছে বা একটি বা দুটি আলফা কণা কী হচ্ছে না গোল্ড ফয়েলকে পেনিট্রেট না করে সেটা পুনরায় আবার রিবাউন্সকে সামনের দিকে ফিরে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে যে তিনি এই কনক্লুশনে বললেন যে যেহেতু এই পরমাণুর, অর্থাৎ এই যে পরমাণু, সেই পরমাণুর সমগ্র ভরের, অর্থাৎ পরমাণুর যে সমগ্র যে আয়তন যেটা রয়েছে সমগ্র আয়তনের একটা তার যে চার্জ বা তার যে একটা ভর, অর্থাৎ তার যে একটা পজিটিভ চার্জ, সেই চার্জটা কি হচ্ছে একটা নির্দিষ্ট সেন্টারে কি হচ্ছে কেন্দ্রীভূত থাকছে। তাকে তিনি কি বললেন, নিউক্লিয়াস নামে তাকে অভিহিত করলেন। অর্থাৎ এই নিউক্লিয়াসটি হচ্ছে কি পজিটিভ চার্জ। তার মানে আলফা পার্টিকেলটাও কি একটা পজিটিভ চার্জ এবং নিউক্লিয়াসটাও কি হচ্ছে একটা পজিটিভ চার্জ। অতএব আলফা পার্টিকেলটা এবং নিউক্লিয়াসটা যেহেতু পজিটিভ চার্জ, সুতরাং আলফা পার্টিকেলটা যখন এই নিউক্লিয়াসের মধ্যে যখন ডাইরেক্টলি যখন হিট করছে তখন কি করছে, যেহেতু দুটো সেম চার্জ, তখন রিপেল করে দিয়ে তাকে কি করছে ব্যাক করে দিচ্ছে সামনের দিকে। অর্থাৎ কি হচ্ছে তার মধ্যে 2-1টি কণা,
অর্থাৎ আলফা পার্টিকেলটা পজিটিভ চার্জ এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা পরমাণুর মধ্যে থাকা নিউক্লিয়াসটি যেহেতু একটা পজিটিভ চার্জ, দুটোর মধ্যে সংঘর্ষ করে অর্থাৎ কলিশন করে সেটা পুনরায় রিবাউন্সকে সামনের দিকে ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কোনো একটা পরমাণুর যার মধ্যে থাকা তার যে একটা পজিটিভ চার্জ বা তার যে ভর সেটা একটা নির্দিষ্ট একটা ক্ষুদ্র স্থানে, খুব ছোট্ট একটা স্থানে কেন্দ্রীভূত থাকে, তাকে বলা হলো নিউক্লিয়াস। ক্লিয়ার? নাম্বার 3 কি বললো? নাম্বার 3 বললো যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তাকে নিউক্লিয়াসকে বেস করে তার চারপাশে ঋণাত্মক আধান বিশিষ্ট কতগুলো ইলেকট্রন থাকে, ইলেকট্রন মুভ করছে। সেই ইলেকট্রনগুলো কেমন না, ইলেকট্রনগুলোর চার্জ খুবই কম কম্প্যারিজন টু হচ্ছে আলফা পার্টিকেল। সেই কারণের জন্য আলফা পার্টিকেলগুলো যেহেতু চার্জ অনেক বেশি হাই, যেহেতু এদের মধ্যে কণাগুলো প্রচণ্ড ভারী, অর্থাৎ আলফা কণা বলতে গেলে আমরা একটা কথা অলরেডি একটু বলে রাখি, সেটা হচ্ছে 2He4, এটাকে আমরা আলফা পার্টিকেল হিসাবে তাকে আমরা ডিনোট করে থাকি। ওকে, তাহলে আলফা পার্টিকেলগুলো যেহেতু খুব ভারী কম্প্যারিজন টু ইলেকট্রন, সেই কারণের জন্য ইলেকট্রনটাকে কোনোরকমভাবে গণ্য করছে না। এই কারণের জন্য খুব স্ট্রেট বরাবর কী করছে, পুরোপুরিভাবে এটাকে পেনিট্রেট করে সামনের দিকে বেরিয়ে যেতে পারছে। ওকে, এটা হলো 3 নম্বর আমার কনক্লুশন। আই হোপ তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা। অর্থাৎ এখানে আমাদের এক্সপেরিমেন্টে জানা গেল, অবজারভেশনও জানা গেল, কনক্লুশনও জানা গেল। অতএব আমরা বলতে পারি যে এই আলফা পার্টিকেলের যে স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের কনক্লুশন থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কিত যে নিউক্লিয়ার যে মডেল প্রকাশ করলেন তার নিম্নরূপটা আমরা এরকম করে আমরা বলতে পারি যে নাম্বার 1 কি, পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটি কণা থাকে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে যে পরমাণুর সমগ্র ভরের তুলনায় বা সমগ্র আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসটির আয়তন বা নিউক্লিয়াসটির আকার খুব ছোট, যার ব্যাস এখন রিসার্চ করে দেখতে পাওয়া গেছে তার ব্যাসটা নিয়ার ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, তো ওই নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার, নাম্বার 2। নাম্বার 3, নিউক্লিয়াসের অর্থাৎ পরমাণুর মধ্যে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা থাকে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস, সেটা হচ্ছে পজিটিভ অর্থাৎ ধনাত্মক চার্জ হয়ে থাকে। এবং 4 নম্বর হচ্ছে কি না, নিউক্লিয়াসকে বেস করে পরমাণুর চারপাশে অর্থাৎ সেন্টারে যে নিউক্লিয়াস থাকলো তাকে বেস করে তার চারপাশে ইলেকট্রনগুলো কি করে, অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন কণাগুলো তার চারপাশে মুভ করতে থাকে। সেটি কেমন করে করতে থাকে সেটি একবার দেখে নাও। সেটি ধরে নাও এ একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটা কি রয়েছে, কণা রয়েছে, এবং তার চারপাশে কি রয়েছে, ইলেকট্রনগুলো এইভাবে মুভ করছে। এবার ধরো পজিটিভ চার্জ বিশিষ্ট কণাগুলি যখন সেন্টারে যখন রয়েছে এবং ইলেকট্রনগুলো যখন মুভ করছে তখন কি করছে, একটা নির্দিষ্ট বেগে সে মুভ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে সে মুভ করছে। আই হোপ তোমাদেরকে বোঝাতে পারছি, এইভাবে সে মুভ করছে। ক্লিয়ার? তাহলে যখন সে ইলেকট্রনগুলো এইভাবে যখন মুভ করছে তখন তার একটা কি তৈরি হচ্ছে, একটা বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করছে, যেটা বাইরের দিকে সেটাকে টানছে। এই বলটাকে বলা হচ্ছে কি, বা এই ফোর্সটাকে বলা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করছে। ঠিক একইভাবেই সেন্টারের মধ্যে যেহেতু নিউক্লিয়াস রয়েছে এবং বাইরে যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ এই দুটোর মধ্যে কী কাজ করছে না, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট করছে। ওকে, তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পরস্পরকে কী করছে, সমান ও বিপরীতমুখী একটা বল দ্বারা প্রতিমিত করছে, অর্থাৎ প্রশমিত করে দিচ্ছে বা নিউট্রালাইজেশন করে দিচ্ছে। এই কারণের জন্য ইলেকট্রনগুলো কী হচ্ছে, বাইরের দিকে ছিটকে পড়ে যাচ্ছে না বা নিউক্লিয়াসের মধ্যে পুরোপুরিভাবে পড়ে যাচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট একটা অরবিটের মধ্যে ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকছে। অর্থাৎ
এর থেকে প্রমাণিত হলো যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসগুলো কি হলো না, সেন্টারের মধ্যে একটা পরমাণু সেন্টারের মধ্যে থাকলো নিউক্লিয়াস এবং তাকে বেস করে তার বাইরের দিকে থাকলো ইলেকট্রন। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে কোনো পরমাণুর মধ্যে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমূহের অবস্থান সম্পর্কে একটি সঠিক ধারণা আমরা এখান থেকে জানতে পারলাম। এটি হচ্ছে আমাদের রাদারফোর্ডের থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার। আশা করি তোমরা পুরো কনসেপ্টটি এক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। যদি ঠিক থাকে অবশ্যই তোমরা লাইভ কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।